শুভেন্দু অধিকারী জবে থেকে বিজেপিতে এসছে পাবর বিজেপি কর্মীদের জন্য লড়ে যাচ্ছে। সুকান্ত মজুমদার তার একটা রোল, বিরাট রোল আছে। অতিরিক্ত স্পিডের যে মাত্রাটা অ্যাড হওয়ার যে নাইট্রো বুস্টার সেটা শুভেন্দু অধিকারী। প্রাক্তন যিনি সভাপতি সে তো সবসময় আমার মনে থাকবে, কারণ আমার তার হাত ধরেই বিজেপিতে আসা। বিজেপির যে জায়গায় উত্থান আমি মনে করি মানে সিংহভাগ শ্রেয়টাই দিলীপ ঘোষের। দিলীপ দাকে তো নিশ্চয়ই 10-এ 9.5 কমে তো দেওয়াই যাবে না। সুকান্ত দা অত্যন্ত ধীরস্থির ব্যক্তি। আজকের ডেটে সুকান্ত দাও কিন্তু 10-এ 10। দিলীপ দা একটু পেশেন্স, আমার মনে হয় দিলীপ দা পেশেন্সটা একটু কম ছিল এবং সুকান্ত দা সেই দিকে পেশেন্সটা অনেকটা বেশি। আমি লোকসভা ভোটে আছি, এবারের লোকসভার রোলটা একটু ইন্টারনাল। আমি আবার সক্রিয়ভাবে খুব শিগগিরই রাজনীতি ময়দানে আবার ফ্রন্টে থাকবো। রাজ্যের শ্রমিকরা টোটালি বঞ্চিত। যে রাজ্যে আমাদের ডবল ইঞ্জিন সরকার আছে সে রাজ্যে গিয়ে দেখুন কোথাও 21,600 নিচে কারোর মায়না নেই। সমকাজে সমবেতন তো নেই, প্লাস কাজের কোনো ঠিক সময়সীমা নেই। দাদা, বিরোধীরা বলছেন যে শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী প্রধান মুখ। উত্তর থেকে দক্ষিণে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে প্রধান বিরোধী মুখ হিসেবে। আন্দোলন বলুন বা প্রতিবাদ বলুন, একমাত্র বিজেপির যদি কোনো প্রধান মুখ আছে সেটা শুভেন্দু অধিকারী। কীভাবে দেখছেন বিষয়টি? না, অবশ্যই প্রথমেই বলি যে শুভেন্দুদার একটা বরাবরই একটা আন্দোলন এবং প্রতিবাদের মুখ হয়েছিল এবং শুভেন্দু অধিকারী জবে থেকে বিজেপিতে এসছে তবে থেকে শুভেন্দুদা সবার জন্যে মানে আপামর বিজেপি কর্মীদের জন্য লড়ে যাচ্ছে এবং লড়ে শুধু যাচ্ছে না এবং সবার জন্য আওয়াজও তুলছে এবং সবার জন্য প্রতিবাদের ভাষার একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এটা তো নিশ্চয়ই একটা সত্যি কথা। তবে শুধুমাত্র মানে আমি একজনকে, বিজেপি আমাদের একটা রেজিমেন্টেড পার্টি, খুব সাংগঠনিক আমাদের একটা ভিত্তি আছে। তো এখানে সবাই মানে যেরকম আমাদের সভাপতি যিনি আছেন মাননীয় সুকান্ত মজুমদার, তার একটা রোল, বিরাট রোল আছে। তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বলেই পার্টিটা সুগঠিত এবং একদম সুন্দরভাবে একটা ফরম্যাটে রয়েছে। সেই ফরম্যাটটাকে আমি মনে করি যেরকম একটা কোল্ড ড্রিঙ্কস যেরকম হয় না, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যেরকম কোল্ড ড্রিঙ্কসের ছিপি খুললে একটা হাইড্রোজেনেটেড একটা শব্দ হয়, একটা ফস করে একটা শব্দ হয়, যে এনার্জিটা স্পেশাল এনার্জি বুস্টার, যেটা আমরা তখনকার দিনে বিখ্যাত একটা সিনেমা ছিল ধুম বলে, যে আমরা দেখেছিলাম বাইকে একটা নাইট্রোজেন সিলিন্ডার হয়, বাইকে স্পিড বেড়ে যায়। তাই এই অতিরিক্ত স্পিডের যে মাত্রাটা অ্যাড হওয়ার যে নাইট্রো বুস্টার সেটা শুভেন্দু অধিকারী বলে মনে করি আমি। আচ্ছা, আপনি সভাপতির কথা বললেন, বিজেপির রাজ্য সভাপতি এখন যিনি রয়েছেন নাকি প্রাক্তন যিনি সভাপতি ছিলেন, কাকে কত স্কোর দেবেন? প্রাক্তন যিনি সভাপতি সে তো সবসময় আমার মনে থাকবে, কারণ আমার তার হাত ধরেই বিজেপিতে আসা এবং দিলীপ দা বিজেপিকে আজকে বিজেপির যে জায়গায় উত্থান আমি মনে করি মানে সিংহভাগ শ্রেয়টাই দিলীপ ঘোষের। দিলীপ দা নিজের দক্ষ মানে নেতৃত্ব, দিলীপ দার মানে অসম্ভব সাহস, কর্মীদের মনোবল আজও চাঙ্গা করে। তো দিলীপ দাকে তো নিশ্চয়ই 10-এ 9.5 কমে তো দেওয়াই যাবে না। আর সুকান্ত দা এখন কারেন্ট সভাপতি। সুকান্ত দা অত্যন্ত ধীরস্থির ব্যক্তি এবং আমার যারা মহাভারত পড়েছে সেখানে শ্রীকৃষ্ণের প্রধান বাণীর মধ্যে একটা বাণী ছিল, যে প্রধান কথার মূল উদ্দেশ্য ছিল যে ধীর এবং স্থির যে হয় সেই কিন্তু যুদ্ধে আসল জয়লাভ করে। তা আমি এই ধীর স্থিরটাকে এই জন্য বললাম, সুকান্তদার মধ্যে এত সুন্দর, এত এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর, আমি মনে করি আজকের ডেটে সুকান্তদাও কিন্তু 10-এ 10। তো সেরমভাবে কাউকেই দেওয়া মানে ঠিক না, আমার পক্ষে স্কোর দেওয়ার আমি কেউ নই, এটা আমার ব্যক্তিগত মতামত হিসেবে দিলাম। সুকান্তদা একদম 10-এ 10 আর দিলীপ দাকে 9.5 হাফটা এই জন্য বললাম, কারণ দিলীপ দা খুব মন খোলা মানুষ ছিল, কিন্তু দিলীপ দা একটু পেশেন্স, আমার মনে হয় দিলীপ দার পেশেন্সটা একটু কম ছিল, পেশেন্সটা ধরে রাখতে পারেনি এবং সুকান্ত দা সেই দিকে পেশেন্সটা অনেকটা বেশি এবং দিলীপ দার আবার মানে সাহসিকতা একটা আলাদা মাত্রায় ছিল এবং ওই মাঝে মাঝে একটু বলতো ঠিকই, যেটা নিয়ে সবাই সমালোচনা করে, অনেকে বলে, কিন্তু আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মনে হয় যেটা সমালোচনার কোনো ব্যাপার নেই। ওটা যেটা বলতো কোনো অংশে ঠিক হয় এবং সমাজের
ব্যালেন্স রাখতে গিয়ে কিছু কিছু কথা না বলাই উচিত। তো সেইটুকুর জন্য এই হাফটা কমিয়ে দেওয়া, আদারওয়াইজ দিলীপ ঘোষ মনে ছিল, আছে, থাকবে, এটা আলাদা। আচ্ছা, আপনাকে আগে বেশ সক্রিয় রাজনীতিতে দেখা যেত, এখন অনেকটা কমিয়ে দিয়েছেন, লোকসভা ভোটে কি আবার দেখা যাবে? না, অবশ্যই আমি লোকসভা ভোটে আছি, আছি এবং লোকসভা ভোটের মধ্যে প্রসেসের মধ্যে আছি, এবং আমি বেশ কয়েকটা লোকসভা অলরেডি ঘুরে এসেছি, এবং আমার এবারের লোকসভার রোলটা একটু ইন্টারনাল, যেটা এই মুহূর্তে আমি সংবাদ মাধ্যমের কাছে বলে বোঝাতে পারবো না। সবার একটা রোল থাকে, একটা যুদ্ধ যখন হয়, যেরকম গেরিলা ওয়ারফেয়ার একটা পদ্ধতি আছে, নেভাল ওয়ারফেয়ার পদ্ধতি আছে, এয়ার স্ট্রাইক পদ্ধতি আছে, সেরকম অনেক রকম পদ্ধতিতে যুদ্ধটা হয়, এবং একটা কাউন্টার ইনসার্জেন্সি বলে একটা ব্যাপার থাকে, ওটা কাউন্টার ফোর্স থাকে যেটা একদম ব্যাকআপে কাজ করে। তো এইবারের রোলটা আমার একটু ব্যাকআপে কাজ করার। তো বেশ কয়েকটা লোকসভা আমরা ঘুরে এসেছি, অনেক লোকসভা মেরামত করে দেওয়ার চেষ্টা করেছি, অনেক জায়গাগুলোকে ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি, এবং আশা করছি আমি আবার সক্রিয়ভাবে খুব শিগগিরই রাজনীতির ময়দানে আবার ফ্রন্টে থাকবো। আর ছিলাম না কোনো দিন নয়, পার্টি থেকে আমাকে বেশ অনেকগুলো সরকারি কমিটিতে দায়িত্ব দিয়েছিল কোঅর্ডিনেশন করার, আমি পার্টির কাছে কৃতজ্ঞ সে দায়িত্ব পেয়ে, এবং আমি রাজধানীতে বহুদিন ধরে আছি এবং পার্টির কাজই করছি। মাঝে মাঝে বাংলা আসি, বাংলার কর্মীদের সঙ্গে এখনও টাচ আছে আমার। যারা আমি যেহেতু আমার মেইন সাবজেক্টটা লেবার পলিটিক্স ছিল, শ্রমিক আন্দোলন বা শ্রমিক রাজনীতির সঙ্গে আমার বেশি একটা টান ছিল, মাত্রা ছিল, তাদের সাথে আজও আমার যোগাযোগটা খুব সক্রিয়, এবং আমি এখনও তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলি, এবং হয়তো আমি খুব শিগগিরই একটা সুন্দরভাবে আবার একটা নতুন করে একটা ইনিংস শুরু করব। আচ্ছা, শ্রমিকদের আন্দোলনের কথা বললেন, আপনাকে বারেবার দেখা গেছে শ্রমিক আন্দোলন নিয়ে বারেবার সোচ্চারও হয়েছেন আপনি, কিন্তু এই শ্রমিকদের বঞ্চনা কিন্তু এই রাজ্যে থেকেই গেছে, সেই নিয়ে কিছু ভাবনা চিন্তা করছেন? এই শ্রমিকদের বঞ্চনা, এখন রাজ্যে শ্রমিকরা টোটালি বঞ্চিত, আমার বঞ্চনার ব্যাপার নেই, এখন ওরা পুরোপুরি বঞ্চিত এবং লাঞ্ছিত। তার কারণ এই জাস্ট এখানে আসার দরুনেই কলকাতায় কয়েকদিনের দরুনে আমার কাছে বিদ্যুৎ কর্মীরা এসেছিল, চুক্তিভিত্তিক যারা ঐক্য মঞ্চ করেছিল, আপনারা যারা দেখেছেন যে বিদ্যুৎ ভবনে বিরাট হাঙ্গামা হয়েছিল, শোরগোল হয়েছিল, তারা এসে আমার কাছে রীতিমতো অ্যাপ্রোচ করে যে তারা এখনও কাজ করছে, তাদের কোনো ইউনিটে, কোনো প্ল্যান্টে তাদেরকে 6-7 হাজার টাকা বেশি মায়না দেওয়া হচ্ছে না। তা এখনও আপনারা যে রাজ্যে আমাদের ডবল ইঞ্জিন সরকার আছে, সে রাজ্যে গিয়ে দেখুন কোথাও 21,600 নিচে কারোর মায়না নেই। বেসিকটাই আমাদের ন্যূনতমটাই 21,600 টাকা দেওয়া হচ্ছে, অনেক রাজ্যে আরও বেশি পাচ্ছে। প্লাস বছর বছর ইনক্রিমেন্ট, সেন্ট্রাল ওয়েজের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যা স্কিমে চাকরি হয়, চুক্তিভিত্তিক কন্ট্রাক্টর আন্ডারে চুক্তিভিত্তিক যে কর্মী থাকে, তাদের যা পেরোল আছে সব কটাই কিন্তু বিজেপি অন্য রাজ্যের যে শাসিত রাজ্য আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এইভাবে কিন্তু মেনটেন হচ্ছে। শুধু বাংলায় আমি একটা অবাক হয়ে গেলাম যে এখনও দেখি 6,000, 7,000, 5,000, 8,000 এইভাবে কর্মীদের বেতন দেওয়া হচ্ছে, যেটার কোনো ভিত্তি নেই। প্লাস কাজের কোনো সমকাজের সমবেতন তো নেই, প্লাস কাজের কোনো ঠিক সময়সীমা নেই, কাউকে 8 ঘন্টা খাটাচ্ছে, কাউকে 10 ঘন্টা খাটাচ্ছে, কাউকে 12 ঘন্টা খাটাচ্ছে, কোনো নির্দিষ্ট সময় নেই। এছাড়া তারা যে চাকরিটা করছে তাদের লাইফটা সিকিউরড কিনা এই বিষয়ে কোনো ডিরেক্টিভ নেই, কোনো প্রেরোগেটিভ এরা তৈরি করে রাজ্য সরকার। 60 বছরের চুক্তিতে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েজ অ্যাক্টে কিন্তু 60 বছর চুক্তি কিন্তু কনফার্ম। যারা ধরুন আমরা এখানে আমার এই প্রতিষ্ঠানেই বলছি, যারা কাজ করছে তারা কিন্তু 60 বছরের আগে কিন্তু কাউকে কাছ থেকে তাদের বাতিল করা যাবে না, 60 বছর তারা একদম চুক্তিবদ্ধ যে কাজ করবে। কিন্তু এই বিদ্যুৎ দপ্তরে দেখছি, আরও অনেক রাজ্য সরকারের আন্ডারে অনেকগুলো ইউনিয়নে দেখছি, অনেক মিল কারখানা দেখছি। মিল কারখানা তো একটা প্রাইভেটগুলো, ওগুলো আলাদা ব্যাপার, কিন্তু এই বিদ্যুৎ দপ্তর হোক বা পিডাব্লিউডি হোক বা আরও যারা কৃষি বিকাশ যেগুলো হোক, রাজ্যের যে দপ্তরগুলো আছে, তাদের কোথাও দেখছি কোনো সিকিউরিটি অফ জব নেই। আজকে আছে তো 1 বছর বাদে নেই, 2 বছর বাদে পাল্টে দিচ্ছে, 2 বছর বাদে সরিয়ে দিচ্ছে, ট্রান্সফার করে দিচ্ছে, কি কাজ থেকে বসিয়ে দিচ্ছে।